হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক টেস্ট পেপারের শ্রীচন্দ্র এম ইনস্টিটিউটে এই শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। এর আগে দুটো স্কুলের শর্ট অ্যান্সার কিউ 1 থেকে 4 দাগ অবধি সব অ্যান্সার আমাদের করানো আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে। তোমরা ওগুলো না দেখে থাকলে অবশ্যই ওগুলো আগে দেখে নেবে। আজকে শ্রীচন্দ্র এম ইনস্টিটিউট ম্যাথামেটিক্সের এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। প্রথমে একের করি, দেখি প্রথম কোয়েশ্চেনটা কি দেওয়া আছে। আসল অনুপাত 1 বছরে সুদ আসল সমান 20:21, তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, তো এটা এইভাবে করবে যে ধরি আসল পি সমান 20x, কারণ এখানে অনুপাতে 20 দেওয়া আছে, আর 1 বছরে সুদ আসল কত? 21x। ঠিক আছে, এখানে অনুপাতে 21 আছে, তাহলে 1 বছরে সুদ কত? সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তবে তো সুদ পাবো। তাহলে 21x থেকে যদি 20x বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? সুদ পেয়ে যাব। তো 1 বছরের সুদের তাহলে সূত্রটা যদি ফেলাই তাহলে সূত্রটা কি বলছে? সুদের সূত্র হচ্ছে PRT/100, তাই না? তাহলে PRT/100 সমান x, পি হচ্ছে কত? 20x, তাহলে 20x আর আমাদেরকে বের করতে হবে টি কত? 1 বছর, 1 দিয়ে গুণ, নিচে হবে 100 সমান x। তাহলে এই x ক্যান্সেল, এখানে 20, এটা 100, 5 20 100, তো থাকলো কত? r/5 সমান 1। তাহলে এখান থেকে আমরা কত পাবো? r সমান 5। তাহলে একটা অ্যান্সার কমপ্লিট। তাহলে সরল সুদের হার, বার্ষিক সুদের হার কত হবে? 5। তাহলে এটা অপশান সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ত্রিভুজের ক্ষেত্রফল সমানুপাত ভূমি গুণ উচ্চতা। আমরা জানি যে যদি কোনো একটা বস্তু থাকে, যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি ভূমি আর উচ্চতা মানে দুটো জিনিসের সাথে সমানুপাতে থাকে, তাহলে কি বলবো? তারা কিসে আছে? যৌগিক ভেদ আছে। ঠিক আছে, মানে যদি আমরা জানি যে পি সমানুপাতে যদি এক্স হয়, পি সমানুপাতে যদি ওয়াই হয়, তাহলে যৌগিক ভেদ অনুযায়ী আমরা কি বলতে পারি? যৌগিক ভেদ অনুযায়ী আমরা পি সমানুপাতি এক্স আর পি সমানুপাতি ওয়াই হলে যৌগিক ভেদ অনুযায়ী আমরা বলতে পারবো যে পি সমানুপাতি এক্স ইন্টু ওয়াই হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটা যৌগিক ভেদে আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্তদ্বয়ের কেন্দ্র সরলরেখাংশ দ্বারা যোগ করলে উৎপন্ন ত্রিভুজটির কোন 3টির মান কত হবে? আচ্ছা দেখো, এই উত্তরগুলো তো অবশ্যই এর উত্তর বইয়ের শেষের দিকে অবশ্যই দেওয়া আছে, তোমরা উত্তর অবশ্যই জেনে নিতে পারবে, কিন্তু কি করে জিনিসগুলো হচ্ছে সেগুলো জানার জন্য অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে জিনিসগুলো কি করে আসছে। ঠিক আছে, এখানে যেহেতু 3টি সমান বৃত্ত বলেছে, তাহলে আমরা 3টে সমান বৃত্ত আঁকার চেষ্টা করি যারা বহিঃস্পর্শ করেছে। এটা 3টে সমান বৃত্ত বহিঃস্পর্শ করেছে, তাহলে এটা যদি C1 হয়, এটা যদি C2 কেন্দ্র হয়, এটা যদি C3 হয়, তাহলে এদেরকে জুড়ে দিই। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আর হয় তাহলে এটাও তো বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আর। তো 3টা বৃত্তের ব্যাসার্ধ আর, তো এটা আর, এটা আর, তাহলে এর দৈর্ঘ্যটা কত? 2r, এটাও আর, এটাও আর, তাহলে এই দৈর্ঘ্যটা 2r, এটা আর এই টুটা আর। দেখো প্রত্যেকে দাও কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হচ্ছে? 2r করে হচ্ছে। আমরা জানি যে যদি বৃত্ত বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয় তাদের ব্যাসার্ধের যোগফল। তাহলে এখানে যেহেতু দুটোরই ব্যাসার্ধ সেম, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 2r করে। তাহলে আমরা কি দেখতে পেলাম? এই ত্রিভুজের ক্ষেত্রে এর দৈর্ঘ্য সমান, আর সবের দৈর্ঘ্য হচ্ছে 2r একক। তাহলে যেহেতু সব দৈর্ঘ্য সমান, তাহলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমস্ত কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। তাহলে সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে এর অ্যান্সার কোনটা হয়ে যাবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অপশন বি ইজ কারেক্ট। পরেরটা দেখা যাক, যদি দিনের কোনো এক সময়ে একটা স্তম্ভ আর একটা 20 মিটার
লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার 10 মিটার, তাহলে স্তম্ভের উচ্চতা কত? কী করে করা যাক এই অঙ্কটা? কী করে করি দেখো, যেহেতু একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া আছে, তাহলে যদি ধরে নিই যে সূর্য এখানে আছে, ঠিক আছে, তাহলে এই একই সময়ে এর যে স্তম্ভ আছে, তো স্তম্ভ আর ওর ছায়া দৈর্ঘ্য, ঠিক আছে, কোয়েশ্চেনে কী দেওয়া আছে? ছায়া দৈর্ঘ্য 50 আছে। স্তম্ভ আর ওর ছায়া দৈর্ঘ্য মধ্যে যে কোণটা করবে, উন্নতি কোণ, বা কোনো একটা লাঠি ধরে, এটা কোনো একটা লাঠি ধরো, এটা একটা লাঠি ধরলাম, আর তার ছায়া দৈর্ঘ্য যদি যে কোণ করে থাকবে, এই উন্নতি কোণ আর এর উন্নতি কোণ, এর মান কত হবে? সেম হবে, কারণ একই সময়ে কোনো স্তম্ভ হোক বা লাঠি হোক, এদের যে ছায়ার সাথে উৎপন্ন কোণটা, উন্নতি কোণটা কী হয়ে যাবে? সেম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি থিটা কোণ উৎপন্ন হয়, তাহলে এখানেও থিটা কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। এটা যদি স্তম্ভ ভেবে নিই, স্তম্ভ, আর এটা ধরে নিলাম লাঠি, ঠিক আছে। প্রশ্ন এবার কী কী দেওয়া আছে? প্রশ্ন দেখো দেওয়া আছে যে কোথায় গেল, হ্যাঁ, 20 মিটার লম্বা একটা লাঠি, তাহলে এটা হচ্ছে 20 মিটার লম্বা, 20 মিটার লম্বা লাঠি, যার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তাহলে এটা হচ্ছে 10 মিটার। আর স্তম্ভের ক্ষেত্রে স্তম্ভের উচ্চতা দেওয়া নেই, কিন্তু স্তম্ভের ছায়া দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, তাহলে এটা যদি ধরে নিই এক্স, তাহলে ছায়া দৈর্ঘ্য হবে 50 আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা যদি আমরা ট্যান থিটা দিয়ে লাগাই, তাহলে প্রথমটার উন্নতি কোণ আর পরেরটার উন্নতি কোণ সমান হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি থিটা 1, এটা থিটা 2 ধরি, তাহলে ট্যান থিটা 1 আর ট্যান থিটা 2 সেম হয়ে যাবে। আর ট্যান থিটা 1 মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, মানে স্তম্ভের দৈর্ঘ্য বাই ছায়ার দৈর্ঘ্য। তাহলে স্তম্ভের দৈর্ঘ্য কত? এক্স, আর ছায়ার দৈর্ঘ্য 50। এর ক্ষেত্রে লাঠির ক্ষেত্রে লাঠির দৈর্ঘ্য বাই ওর ছায়ার দৈর্ঘ্য, তাহলে 20/10, ঠিক আছে। তাহলে দেখো এবার এখানে যদি এক্সের মান পেতে হয়, তাহলে কত হয়ে যাবে? 50টা 20/10-এর সাথে গুণ হয়ে যাবে। এবার কাটাকাটি করো, 10 দুগুণা 20 আর 50 দুগুণা 100, তাহলে কি হলো? এই স্তম্ভের উচ্চতা কত হয়ে গেল? স্তম্ভের উচ্চতা হয়ে গেল 100 মিটার। তাহলে স্তম্ভের উচ্চতা 100 মিটার, অপশান ডি ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কী করে করবে? কি বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, যদি দুটো ঘনক থাকে তাহলে ওদের নিশ্চয় বাহু আলাদা হবে, এটা কত নম্বর? 5। তো ধরে নেব যে দুটি ঘনকের দুটো বাহু আছে, যার একটা স্মল এ একটা ক্যাপিটাল এ। ঘনক দুটির ধরে নিই বাহুর দৈর্ঘ্য, একটা স্মল এ আর একটা ক্যাপিটাল এ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এদের আয়তনের অনুপাত, তাহলে ঘনক দুটির আয়তন কত হয়ে যাবে? প্রথমটার জন্য এ কিউব, আমরা জানি যে ঘনকের আয়তন সমান হয় বাহুর দৈর্ঘ্যর কিউব হয়ে যায়, তাহলে একটা এ কিউব, একটা ক্যাপিটাল এ কিউব, স্মল এ একটা ক্যাপিটাল এ। এদের অনুপাত দেওয়া আছে প্রশ্নানুসারে, আমরা এইভাবে লিখতে পারি যে প্রশ্নানুসারে এ কিউব অনুপাত ক্যাপিটাল এ কিউব সমান 1:27 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটাকে ভগ্নাংশ আকারে যদি লিখি, তাহলে এইভাবে লেখা যাবে, আর এটাকে এইভাবে লেখা যাবে যে এ বাই ক্যাপিটাল এ তার কিউব সমান 1/3 তার কিউব। দেখো 3-এর কিউব মানে 27, তাহলে এ বাই ক্যাপিটাল এ সমান 1/3, এখান থেকে আমরা বলতে পারি এ বাই ক্যাপিটাল এ সমান 1/3, এই মানটা আমরা এখানে রেখে দেব। এরপর কি করব? এরপর এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কাজে লাগাবো। কোয়েশ্চেনে তাই চেয়েছে যে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত। তাহলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের, আচ্ছা ডাইরেক্ট লিখে নিচ্ছি ক্ষেত্রফলের অনুপাত। তাহলে যদি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল একটা S1 একটা S2 হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 6a²। তাহলে 6 একটা স্মল এ
স্মল এ স্কোয়ার, এটা 6 ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ স্কোয়ার, 6 ক্যান্সেল, থাকলো কত এ বাই ক্যাপিটাল এ তার স্কোয়ার। দেখো এ বাই ক্যাপিটাল এর মান জানি 1/3, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3 তার স্কোয়ার। 1 এর স্কোয়ার এটা হবে 3 স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 1 আর 3 স্কোয়ার মানে 9, তো এই অনুপাত কত হয়ে গেল 1:9। তো এটা দেখো কোথায় আছে অপশন সি, তাহলে এটা 5-এর সি কারেক্ট। নেক্সট, তোমাদের শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে 25 দিন, 20 দিন, 18 দিন, 10 দিন, 21 দিন, 22 দিন, 16 দিন, 18 দিন হলে তাদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা কত? আচ্ছা, মধ্যমা বের করতে গেলে আমরা সূত্র অবশ্যই জানি, কিন্তু সেই সূত্রটা তখনই লাগাবো যখন তথ্যগুলো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে থাকবে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে থাকবে, যে কোনো একটা ক্রমে লিখলেই হলো। আমরা ঊর্ধ্বক্রমে লেখার চেষ্টা করবে, ছোট থেকে বড়, যত এভাবে লিখবে তবে মধ্যমাটা বের করবে, তার আগে বের করলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে এই যে তথ্যগুলো দেওয়া আছে দিন অনুযায়ী, সেই দিনগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে লেখার চেষ্টা করি, ছোট থেকে বড়। তাহলে তথ্যগুলো কি আছে? তথ্যগুলি ঊর্ধ্বক্রমে হলো ঊর্ধ্বক্রমে। আচ্ছা, লেখা দেখাচ্ছে। তাহলে তথ্যগুলি ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে কি হবে? তথ্যগুলি ঊর্ধ্বক্রমে কে কে আছে দেখা যাক। দেখো প্রথমে সবচেয়ে ছোট কে আছে 16, তাহলে আমরা কত লিখব 16। তারপরে ছোটকে, তারপরে বড় হচ্ছে 16-র পরে 18 আছে, 18 দুবার আছে, ঠিক আছে, 16, 18, 18। আচ্ছা, তারও আগে 10 আছে, তাহলে এখানে 10 লিখতে হবে, 10, 16, 18, 18। তারপরে দেখো আছে 20 আছে, তারপরে 21, 22, তারপরে আছে 25। টোটাল কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তাহলে এখানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেছে। তাহলে এন এর মান এখানে কত? এন এর মান 8। 8 মানে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হলে মধ্যমা যে সূত্র, সেই সূত্রটা এবার লাগাবো। তো জোড় সংখ্যা হলে মধ্যমা হয়ে যাবে হাফ, থার্ড ব্র্যাকেটে এখানে লিখবে যে n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, ঠিক আছে। মানে জোড় হলে ও দুটো পদের যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। দুটো পদ কি কি? একটা হচ্ছে n/2 মানে হচ্ছে 8-এর অর্ধেক, একটা ঠিক তার পরেরটা। তাহলে 8-এর অর্ধেক করলে কত হবে? 4। তাহলে চতুর্থ পদ আর পঞ্চম পদের যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হাফ। তাহলে এখানে আমরা কি লিখব? চতুর্থ পদ প্লাস পঞ্চম পদ। কেন লিখলাম এটা? কারণ আমরা জানি n এর মান 8, তাহলে n/2 4 হয়ে যাবে। 4 মানে চতুর্থ পদ, আর n/2 প্লাস 1 মানে চতুর্থ প্লাস 1 পঞ্চম পদ। তো চতুর্থ পদে কি আছে? এটা প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয়, এটা চতুর্থ আর পঞ্চম, মানে 18 আর 20। তাহলে হাফ 18 প্লাস 20, তাহলে 18 আর 20 অর্ধেক, তো এমনি বোঝা যাচ্ছে 19, 18 আর 20 মিলিয়ে 19 আছে। তাহলে দেখো 20 আর 18 যোগ করে হবে 38, 38কে 2 দিয়ে ভাগ করলে হবে 19, তাহলে আমার মধ্যমা বেরিয়ে গেল 19। তাহলে অপশন 6-এর অপশন এ ইজ কারেক্ট। তাহলে 1-এর কমপ্লিট। এবার দেখা যাক শূন্যস্থানকরণগুলো, ঠিক আছে। শূন্যস্থানগুলো দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পর কি হবে? আচ্ছা, এখানে দেখে যাও, যদি 2-এর 1 ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a ≠ 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল কি হয়? বীজদ্বয়ের গুণফল আমরা জানি যে c/a হয়, ঠিক আছে। প্রশ্নে এর মান দেওয়া আছে 1, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? c সমান a। c আর a যদি সমান হয়, মানে ফার্স্ট টার্ম এটা x² সহগ আর ধ্রুবক পদ যদি সমান হয়ে যায়, তাহলে আমরা জানি যে বীজদ্বয় পরস্পর হয় অনুন্নক। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বীজদ্বয় পরস্পর অনুন্নক। অনুন্নক মানে কি? অনুন্নক মানে হচ্ছে একটা বীজ যদি আলফা হয়
আর একটা বীজ হবে 1/α। ঠিক আছে, দেখো এদের প্রোডাক্ট করো, মানে গুণ করো, দেখো 1 আসবে। তাহলে শূন্যস্থানে এখানে কি হয়ে যাবে, অনন্যক। তারপর একটা দেখো যে সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে কি সম্পর্ক। এটা তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো আসলের সাথে সম্পর্ক চেয়েছে, তাহলে আমরা কি জানি যে আসল, ডাইরেক্ট সূত্র লিখেছি, আসল সমান আমরা জানি যে 100 গুণ I/RT। সেটা এখানে কি কি অপরিবর্তিত আছে, সময় ও মোট সুদ। তাহলে 100 গুণ I/RT, এটা হচ্ছে, একে এইভাবে লিখতে পারি। এই দেখো সময় মানে টি আর আই অপরিবর্তিত আছে, তার মানে এই পুরো টার্মটা আর 100টা সব মিলে পুরো টার্মটা হয়ে যাবে ধ্রুবক পদ। আর ধ্রুবক পদের সাথে 1/r কি আছে, গুণ আকারে আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে পি সমানুপাতি 1/r। আর পি সমানুপাতি 1/r হলে কি বলতে পারি যে পি আর এর সাথে ব্যস্ত ভেদে আছে, মানে আসল সরল সুদের হারে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে কি উত্তর হবে, আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে উত্তর হয়ে যাবে ব্যস্ত। ঠিক আছে, পরের কোশ্চেনটা, একটি সরলরেখা একটা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে কি বলা হবে। একটা বৃত্ত আছে, একটা সরলরেখা যদি দুটো বিন্দুতে ছেদ করে এ আর বি, তাহলে এই সরলরেখাকে কি বলবো, এই বৃত্তের জন্য এই সরলরেখাটি হয়ে যাবে ছেদক। তাহলে এর উত্তরটা হয়ে যাবে ছেদক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি দেখা যাক, sin 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি প্লাস cos 89 ডিগ্রি বাই sin 1 ডিগ্রি এর মান কত। এইরকম অঙ্ক থাকলে 1 ডিগ্রি 89 ডিগ্রি, তার মানে দেখো পূরক কোণ আছে 89 আর 1 পরস্পর পূরক কোণ, এখানেও দেখো তাই আছে 89 আর 1 পূরক কোণ। তাহলে এখান থেকে এইটুকু তো বলতে পারবে যে sin 1 ডিগ্রি মানে cos, সাইনে পূরক কোণ cos হয়, তাহলে এখানে sin 1 ডিগ্রি মানে cos 89 ডিগ্রি হবে। তাহলে cos 89 ক্যান্সেল, থাকবে 1 কাটাকুটি করে। দেখো cos 89 পূরক কোণ হবে sin, তাহলে sin এখানে 1 ডিগ্রি হয়ে যাবে, তাহলে sin 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি, তাহলে ক্যান্সেল। তো এটা হয়ে যাবে 1, 1 + 1 2 হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু লিখে দেখি, sin 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি প্লাস cos 89 ডিগ্রি বাই sin 1 ডিগ্রি। ঠিক আছে, আমরা 89কে ভাঙবো, তাহলে sin 1 ডিগ্রি, cosকে আমরা 89কে এবার লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, আর 89কে যদি ভাঙছি তাহলে একেও ভাঙবো cos 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, sin 1 ডিগ্রি নিচে থাকবে, sin 1 ডিগ্রি, এই দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, তাহলে এখানে sin 1 ডিগ্রি হয়ে যাবে, থিটার জায়গায় 1 আছে। ঠিক একই রকমভাবে এটা আর এটা মান একই, cos 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি সমান sin 1 ডিগ্রি, আর নিচেও sin 1 ডিগ্রি লেখা আছে। এটা কোথা থেকে পেলাম সেটা একটু লিখে দিই, যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি sin থিটা, সরি ভুল বললাম, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি sin থিটা। দেখো এটা ক্যান্সেল, এর মান 1, এর মানও 1, আর 1 আর 1 2, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 2। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজকে পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনবস্তুটি হলো। এটা তোমরা যদি ছবি আঁকো, তাহলে ছবি এঁকে যদি করো তো খুব ভালো করে বুঝতে পারবে। তো ধরো একটা প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকি, এটা এ বি সি, যার এসি হচ্ছে অতিভুজ, তাহলে এ আর সি অতিভুজ, এটা নাম দিয়ে দিই বি। এবার এ বিকে অক্ষ করে যদি একে ঘোরানো হয়, তাহলে একে যদি ঘোরাই এভাবে লাট্টুর মতো করে, তাহলে কী হয়ে যাবে, এইটা বিসি ঘুরবে বারবার। বা যদি আমরা এ বিকে, আচ্ছা এ বিকে অক্ষ করে যদি ঘোরাই, তাহলে এ বিটা এরকমভাবে হয়ে যাবে যে একে যদি এভাবে ঘোরায় তাহলে দেখতে এরকম হয়ে যাবে। এইরকম হয়ে যাবে, তাহলে এটা কার মতো দেখতে, দেখো এটা হচ্ছে, একে যদি ঘোরায় তাহলে এরকম দেখতে হয়ে যাবে। আর এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে এ বিকে অক্ষ করে যদি ঘোরানো হয় তাহলে এটা হয়ে যাবে লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু তো এইভাবে দেখতে, তাই না। এটা উচ্চতা,
এটা ব্যাসার্ধ। তাহলে এর অ্যান্সার কোনটা হয়ে গেল? ঘনবস্তুটির নাম হয়ে যাবে লম্ববৃত্তাকার শঙ্কু। তারপর এটা দেখো, কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে কী বলা হয়, ওই তথ্যের কী বলা হয়? এটা সংজ্ঞা থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়েছে। আর রাশিবিজ্ঞানের এটা হচ্ছে কাঠ সংজ্ঞা, যে তথ্যের পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে বলা হয় সংখ্যাগুরু। তাহলে এই উত্তরটা হয়ে যাবে সংখ্যাগুরু। ঠিক আছে, লাস্ট দেখি সত্য মিথ্যা করে নিই। 5টা অঙ্ক আছে। অংশীদার কারবারে কমপক্ষে 3 জন লোক দরকার, এটা ভুল। কারণ অংশীদারে যে কোনো 2 জন হলে চলবে, কমপক্ষে 3 জনের বলার দরকার নেই, কমপক্ষে 2 জন হবে। AB অনুপাত C স্কোয়ার, BC অনুপাত A স্কোয়ার আর CA অনুপাত B স্কোয়ারের যৌগিক অনুপাত কত? আচ্ছা, যৌগিক অনুপাত হচ্ছে যে AB অনুপাত C স্কোয়ার, BC অনুপাত A স্কোয়ার আর CA অনুপাত B স্কোয়ার। ঠিক আছে, এদের যৌগিক অনুপাত হবে এদের পূর্ব পদের সাথে এদের পরপদের গুণফলের অনুপাত। তাহলে পূর্ব পদ AB গুণ BC গুণ CA আর এদের পরপদ C স্কোয়ার A স্কোয়ার গুণ B স্কোয়ার, এদের গুণফলে যে অনুপাত পাবো সেটাই হবে ওদের যৌগিক অনুপাত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো গুণ করে কী করতে পারছি, A B B C C সবই দুবার করে আছে, তাহলে এটা হচ্ছে A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার। এটা কী লেখা আছে? এটাও তো তাই লেখা আছে না, A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে গেলে 1:1 হয়ে যাবে। তাহলে অনুপাতটা এখানে সত্য হয়েছে, কোয়েশ্চেনে তো তাই বলেছে, তাহলে এটা হয়ে যাবে ট্রু। নেক্সট দেখা যাক পরের কোয়েশ্চেনটা। পরের কোয়েশ্চেনে বলেছে যে সাইন থিটার কিউব সমান সাইন কিউব থিটা কিউব। এটা ফলস। কেন ফলস? আমরা জানি যে সাইন থিটার পাওয়ারে যদি কিউব থাকে তাহলে সাইন থিটার পাওয়ারে যদি কিউব থাকে তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে এটা বলতে পারি সাইন কিউব থিটা। থিটার কিউব হবে না, জাস্ট থিটাই থাকবে। ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনে কী লেখা আছে, সাইন কিউব থিটা সমান সাইন পাওয়ার n সাইন কিউব থিটা কিউব, ওই জন্য এই অপশানটা এটা ফলস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক। পূরক মানে হচ্ছে 90 ডিগ্রি আর সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। এখানে পূরক বলে দেওয়া আছে, তাহলে এটাও ফলস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 হবে। এটা দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে, দেখা যাক কী করে করি। দেখো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলকের ধরো দুটি অর্ধগোলক আছে, তাদের দুটো নাম ধরে নিই। দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ দুরকম ধরে নিচ্ছি। ঠিক আছে, একটা ধরে নিলাম আর, একটা ধরে নিলাম ক্যাপিটাল আর। ঠিক আছে, তো দুটো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফল যথাক্রমে কি হবে? দেখো, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr², তাহলে একটা স্মল আর একটা 2π ক্যাপিটাল আর। ঠিক আছে, প্রশ্নে কী দেওয়া আছে, প্রশ্ন অনুসারে এদের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে এদের অনুপাত 4:9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2πr² অনুপাত 2π ক্যাপিটাল আর² সমান 4:9। তাহলে এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে এটা এইভাবে লিখব, 2πr² বাই 2π ক্যাপিটাল আর² সমান 4/9। তাহলে 2π ক্যান্সেল, থাকলো কত, r² বাই ক্যাপিটাল আর², এটার মান 4/9। তাহলে একে এইভাবে লেখা যাবে তো আর বাই মানে স্মল আর বাই ক্যাপিটাল আর তা হোল স্কোয়ার সমান 2/3 তা স্কোয়ার, মানে আর বাই ক্যাপিটাল আর এর বর্গ আর 2/3 বর্গ। তাহলে বর্গ যদি ক্যান্সেল ভেবে নিই তাহলে এখানে বলতে পারি যে আর বাই ক্যাপিটাল আর সমান 2/3। তো এখান থেকে অনুপাত কী এলো, এখান থেকে অনুপাত পেলাম আর স্মল আর বাই ক্যাপিটাল আর সমান 2/3। তাহলে কোয়েশ্চেনে তো তাই দেওয়া আছে না, তো এটা হয়ে যাবে ট্রু। ঠিক আছে, নেক্সট
শ্রেণী দৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয়ের জন্য আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য। অবশ্যই এটা ঠিক, যদি শ্রেণী দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতি লাগিয়ে গড় বের করব। ঠিক আছে, আজকে এতটাই। এরপরে আমরা 4 দাগের 12টা অঙ্ক সলভ করব। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।